ওয়েলকাম সবাইকে। আজকে আমরা তাহলে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা ক্লাস 12 এর হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। এটা জেনপাসিটির জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রত্যেক বছর 2 কি 3টে কোশ্চেন কিন্তু মাস্ট আসেই। তো এই চ্যাপ্টারের এমসিকিউ গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করে নেবো, আর তার সাথে যে রিলেটেড টপিকগুলো, সেগুলো ইম্পর্টেন্ট টপিকগুলোও কিন্তু এখানে আমরা কাভার করব। তাহলে চলো প্রথম থেকে স্টার্ট করি ক্যাটাগরি 1 এর কোশ্চেন দিয়ে। প্রথম কোশ্চেনে কি বলেছে যে অনাক্রম্যতা মায়ের রক্ত থেকে অ্যান্টিবডি অমরার মাধ্যমে বা প্লাজেন্টার মাধ্যমে ট্রান্সফার হয়ে ভ্রূণের দেহে গড়ে ওঠে। তাহলে অ্যান্টিবডি ট্রান্সফারের মাধ্যমে আমাদের বডিতে সবসময় কি তৈরি হয়? প্যাসিভ ইমিউনিটি বা নিষ্ক্রিয় অনাক্রম্যতা তৈরি হয়। সেটা আমরা যদি বাইরের থেকে অ্যান্টিবডি প্রবেশ করানো হয়, বা যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইমিউনোগ্লোবিউলিন যদি আমরা বডির মধ্যে প্রবেশ করানো হয়, তখন সেটাকে কি বলা হচ্ছে? কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রম্যতা। কিন্তু যখনই হচ্ছে কিন্তু আমরা অ্যান্টিবডি, যেহেতু এটা মায়ের রক্ত থেকে পাচ্ছে, তাহলে এটা আমাদের কি হবে? নিষ্ক্রিয় অনাক্রম্যতা। কিন্তু সেটা হচ্ছে প্রাকৃতিক ভাবে পাচ্ছি আমরা, কোনো আর্টিফিশিয়াল ইমিউনোগ্লোবিউলিন প্রোভাইড করতে হচ্ছে না, তার জন্য এটাকে বলা হচ্ছে প্রাকৃতিক। কিন্তু অ্যান্টিবডি প্রোভাইডের মাধ্যমে যখনই করছি, সেটা হয়ে যাবে কিন্তু আমাদের কখনোই অ্যাক্টিভ ইমিউনিটি হবে না, সেটা সবসময় কি হবে? প্যাসিভ ইমিউনিটি বা নিষ্ক্রিয় অনাক্রম্যতা। আর এখানে অর্জিত অনাক্রম্যতা কেন বলছে? কারণ কি, এটা মায়ের রক্ত থেকে যখনই আমরা মেনলি এই যে অ্যান্টিবডিটা কি, যেটা প্লাজেন্টা ক্রস করতে পারে আইজিজি, এই আইজিজি যখন যাচ্ছে, সেটা কি হচ্ছে না, আমাদের ভ্রূণের দেহে যাচ্ছে, তারপরে তার বডিতে আমাদের ইমিউনিটি তৈরি হচ্ছে। কখনো অর্জিত অনাক্রম্যতা, যেগুলো হচ্ছে সহজাত অনাক্রম্যতা, সেটা হচ্ছে আমাদের ভ্রূণের মধ্যে আগের থেকেই বর্তমান থাকছে। বডিতে গিয়ে যে ক্ষেত্রে ইমিউনিটি তৈরি হবে, সেক্ষেত্রে সবসময় সেটা কি হবে? অর্জিত অনাক্রম্যতা। তাহলে আমরা যদি অনাক্রম্যতাকে বা ইমিউনিটিকে যদি ভাগ করি, প্রথমে আমরা কি করব? একটা হয়ে যাবে সহজাত অনাক্রম্যতা, একটা হয়ে যাবে কি? অর্জিত অনাক্রম্যতা। সহজাত কোনগুলো? যেগুলো হচ্ছে বিভিন্ন যে অ্যানাটমিক্যাল বেরিয়ার, আমাদের ফিজিওলজিক্যাল বেরিয়ার, সেলুলার বেরিয়ার, মানে কি হচ্ছে আমাদের যে ত্বক, মিউকাস মেমব্রেন, বিভিন্ন যে সিক্রেশন, মিউকাস সিক্রেশন হোক বা আমাদের যে স্যালাইভা সিক্রেশন, এই সমস্ত কিছু যেগুলো আমরা জন্মগতভাবে পাচ্ছি, সেইগুলো হয়ে যাবে কিনা আমাদের সহজাত অনাক্রম্যতার পার্ট। তাছাড়াও যে বিভিন্ন সেলগুলো আছে, ম্যাক্রোফাজেস, তার সাথে আমাদের যে ডাব্লিউবিসি সেল, ম্যাক্রোফাজ, এগুলোও কিন্তু আমাদের সহজাত অনাক্রম্যতার মধ্যে পড়ে। আর অর্জিত অনাক্রম্যতার যেটা হচ্ছে, আমরা কোনো না কোনো ভাবে আমাদের যে এই যে ভ্রূণ থেকে শুরু করে একদম মৃত্যু পর্যন্ত সেই সময়কালের মধ্যে যে ইমিউনিটিটা আমাদের বডিতে তৈরি হচ্ছে, সেটাকে বলছি আমরা অর্জিত অনাক্রম্যতা। এই দুটো ভাগ হলো। এরপরে আরেকটা ভাগ হচ্ছে কি, প্রাকৃতিক না কৃত্রিম। তাহলে প্রাকৃতিক অনাক্রম্যতা কোনটাকে বলা হচ্ছে? প্রাকৃতিক ভাবে যেটা আমরা পাচ্ছি, মানে এটাকে কখনোই বাইরে থেকে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করে দেওয়া হচ্ছে না। যেমন আমরা ভ্যাকসিন যদি দেওয়া হয়, ভ্যাকসিনটাকে আমরা বাইরে কমার্শিয়ালি প্রোডাকশন করা হয়, দিয়ে সেটা বডিতে দেওয়া হচ্ছে, বা ইমিউনোগ্লোবিউলিন দেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু হচ্ছে কিনা আমরা কৃত্রিম ভাবে তৈরি করছি। সেইগুলো হয়ে যাবে আমাদের কি? কৃত্রিম অনাক্রম্যতার মধ্যে। আর প্রাকৃতিক অনাক্রম্যতার মধ্যে কোনগুলো? যেগুলো আমাদের রেডিমেড আমরা পাচ্ছি, যেমন মায়ের বডি থেকে পাচ্ছি আমরা যে অ্যান্টিবডিগুলো অমরার মাধ্যমে, সেটাও প্রাকৃতিকের মধ্যে পড়বে। তাছাড়াও যে বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে আমাদের যে অনাক্রম্যতা গড়ে ওঠে, ধরলাম একবার প্রথমে আমাদের মিজেলস ইনফেকশন হয়েছে, এই মিজেলস ইনফেকশন হওয়ার পরবর্তীকালে যে মেমারি সেলের মাধ্যমে, টি মেমারি সেলের মাধ্যমে যে আমাদের বডিতে ইমিউনিটি তৈরি হয়, সেটাও কিন্তু প্রাকৃতিক অনাক্রম্যতার মধ্যে পড়ে। এরপরে আরো দুটো ভাগ হবে, সেটা কি? সক্রিয় না নিষ্ক্রিয়। সক্রিয় অনাক্রম্যতা কি হবে না, যে অ্যাক্টিভ ইমিউনিটির পার্ট কোনগুলো? এই যে আমাদের যে বিভিন্ন ইনফেকশনের মাধ্যমে যেটা মেমোরি সেলে দিয়ে তৈরি হচ্ছে, সেটাও সক্রিয় অনাক্রম্যতা হবে। তাছাড়াও ভ্যাকসিনেশনের মাধ্যমে, ভ্যাকসিনে আমরা কি দিচ্ছি? সেই যে পার্টিকুলার অ্যান্টিজেনটাকে আমরা কম পরিমাণে, হয় সেটাকে লাইভ অ্যাটিনুয়েটেড স্টেজে মানে নিষ্ক্রিয় করে দিয়ে দিচ্ছি বডির মধ্যে, কিন্তু বডিতে গিয়ে সেটা একটু হলেও অ্যান্টিজেনিসিটি তার থাকছে, বা ইমিউনোজেনিসিটি বডিতে গিয়ে তৈরি করছে, তাই সেটা হচ্ছে সক্রিয় অনাক্রম্যতা। কিন্তু আমরা এই যে এইভাবে অ্যান্টিবডি দেওয়ার মাধ্যমে যেগুলোকে বডিতে যে ইমিউনিটি তৈরি হয়, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অনাক্রম্যতা। তাহলে 6টা ভাগ আমরা এখান থেকে ক্লিয়ারলি কিন্তু মনে রাখতে হবে।
নেক্সট কি বলেছে যে কোন অনাক্রম্য তন্ত্রের উপাদানটি তার কার্যের সাথে এখানে সঠিক জোড়ায় উপস্থিত নেই। ইন্টারফেরন প্রথমে বলেছে, ইন্টারফেরন আমরা কি জানি যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে নিঃসৃত হয়। তাহলে কোনো একটা কোষ যদি ভাইরাসের দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই কোষটা একটা কেমিক্যাল প্রোডাক্ট তৈরি করে বা কেমিক্যাল এই যে ইন্টারফেরন রিলিজ করে, যেটা যে পাশাপাশি যে বাকি সেলগুলো আছে তাদেরকে হচ্ছে কিনা সিগন্যাল দেয় যে এই সেলটা ভাইরাসে আক্রান্ত হয়েছে, বাকি সেলগুলো যাতে আগের থেকে প্রোটেকশন রেডি করে তার জন্য ইন্টারফেরন রিলিজ করে। তাহলে সবসময় ভাইরাস আক্রান্ত কোষ থেকেই কিন্তু ইন্টারফেরন রিলিজ হয়। আর এটা কিসের জন্য কাজ করে? অসংক্রামিত কোষগুলোকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। তাহলে এটা ঠিক আছে, এখানে বলেছে কোনটা সঠিক জোড়াই নেই, তাহলে এটা ঠিক আছে, এটা হবে না। এরপর কি বলেছে যে বি লিম্ফোসাইট প্যাথোজেনের উপস্থিতিতে এদেরকে প্রতিহত করার জন্য রক্তে অ্যান্টিবডি তৈরি করে। তাহলে বডিতে যখন কোনো অ্যান্টিজেন প্রবেশ করছে তখন আমরা কি জানি বি লিম্ফোসাইট থেকে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডিগুলোই কি করছে না অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে, দিয়ে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স করে অ্যান্টিজেনটাকে ধ্বংস করছে। তাহলে বি লিম্ফোসাইট এই যে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে আমাদের কি দেয়? হিউমোরাল ইমিউনিটি দেয় বা রস ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী হিউমোরাল ইমিউনিটি। তাহলে এটাও ঠিক আছে। তাহলে অ্যান্টিবডির মাধ্যমে আমরা কি পাই? হিউমোরাল ইমিউনিটি। আর যেটা হচ্ছে টি সেলের মাধ্যমে পাই সেটা হচ্ছে কি না আমাদের সেল মিডিয়েটেড ইমিউনিটি বা কোষ ভিত্তিক অনাক্রম্যতা। এরপরে কি বলেছে যে ম্যাক্রোফাজ মিউকাস ক্ষরণকারী কোষ যার দ্বারা জীবাণু দেহে প্রবেশ করতে বাধা দেয়, এটাই ভুল আছে, তার মানে এই অপশনটা হবে। কারণ কি মিউকাস ক্ষরণকারী কোষ কাদেরকে বলা হচ্ছে? মিউকাস সিক্রেটিং সেলস হচ্ছে গবলেট সেলকে বলা হয়। কখনোই ম্যাক্রোফাজ গুলো হচ্ছে ডিরেক্টলি ম্যাক্রোফাজ কিভাবে কাজ করবে যে জীবাণুগুলোকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতির মাধ্যমে ধ্বংস করতে সাহায্য করে ম্যাক্রোফাজ গুলো। তাহলে এখানে এটাও ভুল আছে, ম্যাক্রোফাজের কাজের দিক থেকেও ভুল আছে। আর মিউকাস ক্ষরণকারী কোষ কখনো হচ্ছে কিনা ম্যাক্রোফাজ হবে না। তাহলে এই অপশনটা ভুল আছে। বাকিটা দেখে নিই কি বলেছে যে আইজিএ দুগ্ধক্ষরণের প্রথম দিকে কোলোস্টার্মে উপস্থিত থাকে এবং সদ্যজাতকে রোগ জীবাণুর থেকে রক্ষা করে, এটাও ঠিক আছে। কারণ কি আইজিএ আমরা বিভিন্ন যে সিক্রেটারি এটাকে অ্যান্টিবডি বলা হয় জন্য সিক্রেটারি ইমিউনোগ্লোবিউলিনও বলা হয়, সিক্রেটারি ইমিউনোগ্লোবিউলিন। কারণ বিভিন্ন যে আমাদের বডি সিক্রেশনের মধ্যে যেমন মাতৃদুগ্ধ যেটাকে কোলোস্টাম বলা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আইজিএ পরিমাণটা অনেক বেশি থাকে, যেটা হচ্ছে সদ্যজাতদের ক্ষেত্রে বিভিন্ন ইনফেকশন থেকে প্রোটেক্ট করছে। এটা হচ্ছে কিনা সিক্রেটারি ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। নেক্সট কি বলেছে যে মানব দেহের অভ্যন্তরে কোষ ভিত্তিক অনাক্রম্যতা যার দ্বারা গড়ে ওঠে। তাহলে কোষ ভিত্তিক অনাক্রম্যতা আমরা কিসের মাধ্যমে দেখলাম? যে টি লিম্ফোসাইটের মাধ্যমে। এই টি লিম্ফোসাইটের আবার বিভিন্ন ভাগ আছে, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল। মেন দুটো ভাগ, একটা হচ্ছে হেল্পার টি সেল আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। হেল্পার টি সেল আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে সবসময় যে সেল মিডিয়েটেড অনাক্রম্যতার ক্ষেত্রে কি আমাদের অ্যাক্টিভেটেড হবে কি টি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইট গুলো কোথা থেকে ক্ষরণ হচ্ছে? থাইমাস গ্ল্যান্ড থেকে। প্রথমে বোন ম্যারো থেকে রিলিজ হচ্ছে, দিয়ে থাইমাস গ্ল্যান্ডে যে এগুলো ম্যাচিওর্ড হয়ে টি লিম্ফোসাইট গুলো আমাদের কোষ ভিত্তিক অনাক্রম্যতার জন্য দায়ী। নেক্সট কি বলেছে যে ম্যালেরিয়ার পরজীবী জীবনচক্রের কোন দশাটি ম্যালেরিয়ার রোগ সংক্রমণের জন্য দায়ী? তাহলে যে রোগ সংক্রমণ করবে যে দশাটা, সেটা হচ্ছে কিনা প্রথমে আমাদের যে এই ম্যালেরিয়ার জন্য ভেক্টর হিসেবে কোনটা কাজ করে? ভেক্টর বা বাহক হিসেবে কাজ করে কি স্ত্রী অ্যানোফিলিস, ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। এই ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর দেহে হচ্ছে সেটা এই ম্যালেরিয়ার যে পরজীবীটা প্যারাসাইট, ম্যালেরিয়াল প্যারাসাইট যেটা হচ্ছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের আবার বিভিন্ন স্পিসিস আছে, প্লাজমোডিয়াম ওভারলি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামটা সব থেকে মারাত্মক, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। তাছাড়াও বিভিন্ন প্লাজমোডিয়াম ভাইব্যাক্স, এই যে স্পিসিস গুলো আছে প্লাজমোডিয়ামের পরজীবী গুলো, এই ম্যালেরিয়াল প্যারাসাইটের যে ভেক্টর হিসেবে কাজ করে কে? ফিমেল অ্যানোফিলিস মসকিউটো। ফিমেল অ্যানোফিলিস মসকিউটোর দেহে সেটা সেক্সুয়াল সাইকেল কমপ্লিট করবে, দিয়ে যখন সেক্সুয়াল সাইকেল কমপ্লিটের পরে যে দশাটা আমাদের বডিতে যখনই হচ্ছে কিনা এই মশাটা আমাদের বডিতে কামড় দিচ্ছে, তখনই হচ্ছে কিনা ব্লাডের মাধ্যমে এই স্পোরোজয়েড গুলো আমাদের বডিতে প্রবেশ করছে, যেটা রোগ সংক্রমণ ঘটাচ্ছে। তাহলে অপশন বি কারেক্ট হবে। আমরা এখানে ম্যালেরিয়াল সাইকেলটা একটু দেখে নিই। ম্যালেরিয়াল প্যারাসাইটিক্যাল সাইকেলটা যদি এখান থেকে স্টার্ট করছে, এই যে স্পোরোজয়েড গুলো, তাহলে মশা যখন কামড়াচ্ছে আমাদের বডিতে এই যে স্পোরোজয়েড গুলো প্রবেশ করছে, এই স্পোরোজয়েড গুলো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে দিয়ে কোথায় আসছে? লিভারে আসছে। এই লিভারের হেপাটোসাইট সেলে গিয়ে এই স্পোরোজয়েডস গুলো কিন্তু
মেরোজয়েটে তৈরি হয়ে যায়। এই মেরোজয়েট গুলো লিভার সেলটাকে নষ্ট করছে, লিভার সেলে এফেক্ট করছে, দিয়ে সেখান থেকে লিভার থেকে এগুলো কোথায় চলে যাচ্ছে, আমাদের যে ব্লাডের মধ্যে আরবিসির মধ্যে যাবে। দিয়ে আরবিসির মধ্যে গিয়ে আরবিসি সেলগুলোকে কি করছে না, এই যে এখানে প্রথমে লিভারের মধ্যে এলো, লিভারে অ্যাসেক্সুয়াল সাইকেল তৈরি করে এখানে এই যে স্পোরোজয়েট থেকে প্রথমে মেরোজয়েট করছে, মেরোজয়েট থেকে ট্রোফোজয়েট, এরকম পরপর ধাপে ধাপে যায়। দিয়ে এখানে যে এই যে আরবিসি কে এফেক্ট করছে, আরবিসির মধ্যে প্রবেশ করছে, এই যে মেরোজয়েট গুলো যখনই আরবিসির মধ্যে প্রবেশ করবে, দিয়ে আরবিসির মধ্যে এরকম সিগনেট রিং ফর্মেশন করে। মানে কি, এই যে আরবিসি তার এই সাইড বরাবর এরকম ভাবে মেরোজয়েট গুলো এইরকম ভাবে যে গঠনটা তৈরি করে তাকে বলা হচ্ছে সিগনেট রিং। দিয়ে আরবিসির মধ্যে থেকে এরপরে আরবিসি কে রাপচার করে যখন এইগুলো রিলিজ করছে সেগুলোকে বলা হচ্ছে হিমোজয়েন্ট পার্টিকেল। এই হিমোজয়েন্ট পার্টিকেল যখনই বডিতে রিলিজ হবে ব্লাডের মধ্যে, তখন আমাদের যে ম্যালেরিয়ার বিভিন্ন সিমটমস গুলো, জ্বর, কাঁপুনি দিয়ে রায়গড় চিলস, এই সমস্ত কিছু যে ম্যালেরিয়ার যত সমস্ত সাইন সিমটমস গুলো কখন প্রকাশ পাবে, যখন এই যে আরবিসিটা রাপচার করে হিমোজয়েন্ট পার্টিকেলস গুলো রিলিজ হবে। এরপরে ফার্দার হচ্ছে কিনা এই যে যখনই ইনফেক্টিভ স্টেজটা হয়ে গেল, দিয়ে এই যে আরবিসি থেকে যেগুলো রিলিজ হয়েছিল সেই গ্যামেটোসাইট ফর্মেশন করবে, ফিমেল এবং মেল গ্যামেটোসাইট। এই সেক্সুয়াল এই গ্যামেট গুলো রেড ব্লাড সেল আরবিসি সেলের থেকে এরপরে কোথায় চলে আসছে, আমাদের ব্লাডের সার্কুলেশনের মধ্যে থাকছে কি ফিমেল আর মেল গ্যামেট গুলো। এরপরে যখন আবার এই মশাটা যে আক্রান্ত ব্যক্তিকে কামড়াচ্ছে, তখন এটা তার মধ্যে এই গ্যামেট গুলো চলে যাচ্ছে। এই গ্যামেট গুলো বডিতে গিয়ে ফিমেল মসকিউটোর মধ্যে, অ্যানোফিলিস মসকিউটোর দেহে সেটা কি করবে, সেক্সুয়াল সাইকেল ফর্মেশন করবে। দিয়ে এই দুটো গ্যামেটকে ফার্টিলাইজড হয়ে ফার্দার এইভাবে আবার সে উকাইনেসিস এবং উকাইনেটি ফর্মেশনের মাধ্যমে আলটিমেটলি কি করবে, সেটা স্পোরোজয়েট ফর্মেশন করবে এবং যে স্যালাইভারি গ্ল্যান্ড বা লালা গ্রন্থিতে গিয়ে জমা হয় মশার, ফিমেল অ্যানোফিলিসের ক্ষেত্রে, তাহলে এটা এখানে জমা থাকছে। আবার যখন এই স্পোরোজয়েট গুলো, এটাই হচ্ছে কিনা আমাদের ম্যাচিওর ইনফেক্টিভ স্টেজ। এই মশাটা যখন আবার একটা ব্যক্তিকে কামড়াচ্ছে, সে আবার এই ইনফেক্টেড এই স্পোরোজয়েট গুলো হচ্ছে কিনা তার বডিতে মাইগ্রেট করছে। এইভাবে আমাদের ম্যালেরিয়াল পুরো প্যারাসাইটিক্যাল সাইকেলটা কিন্তু চলতে থাকে। তাহলে এখানে হিউম্যান হোস্টের মাধ্যমে, হিউম্যান হোস্টের মধ্যে সেটা কি করছে, অ্যাসেক্সুয়াল সাইকেল, আর মসকিউটো হোস্টের মধ্যে সেটা তার সেক্সুয়াল সাইকেলটা পুরোপুরি কমপ্লিট করে। নেক্সট কি বলেছে যে নিচের কোনটি যাচাই করার জন্য আমাদের ওয়াইডল পরীক্ষা করা হয়। ওয়াইডল টেস্টটা আমাদের কোনটার জন্য লাগে, টাইফয়েড জ্বরের ক্ষেত্রে যে মানে নির্ধারণের জন্য ল্যাবরেটরিক্যাল ডায়াগনস্টিক যে প্রসিডিওর, সেটা হচ্ছে কি ওয়াইডল টেস্ট। এই টাইফয়েড জ্বরের জন্য আমাদের যে কজেটিভ এজেন্টটার নাম এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি সালমোনেল্লা টাইফি। এই ব্যাকটেরিয়াটা কিন্তু এটার জন্য দায়ী। এই সালমোনেল্লা টাইফির যদি আমরা যে আমাদেরকে আইডেন্টিফিকেশন করতে হয়, তার জন্য আমাদের এই ওয়াইডল পরীক্ষাটা করতে হয়। নেক্সট কি বলেছে যে কোনটি শারীরবৃত্তীয় প্রতিবন্ধক হিসেবে মানব দেহে জীবাণুর প্রবেশে বাধা দেয়। তাহলে আমরা যেটা বললাম সহজাত অনাক্রম্যতা বা ইনেট ইমিউনিটি, এই ইনেট ইমিউনিটির চারটে পার্ট আমাদেরকে মনে রাখতে হবে। ইনেট ইমিউনিটির ক্ষেত্রে প্রথমে আমাদের আসে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার বা হচ্ছে শারীরিক যে বাধা বা প্রতিবন্ধক হিসেবে কাজ করে অ্যানাটমিক্যাল ব্যারিয়ার। অ্যানাটমিক্যাল ব্যারিয়ারের মধ্যে প্রথমেই আমাদের আসছে কিনা আমাদের বডিতে লার্জেস্ট অর্গান কি স্কিন, এটা অ্যানাটমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। তার সাথে আসছে কি মিউকাস মেমব্রেন, এইগুলো হচ্ছে কিনা আমাদের অ্যানাটমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। মানে কি প্রথমেই আমাদের এই স্কিন আমাদের বিভিন্ন যে জীবাণুর যে সংক্রমণের থেকে অনেকটা প্রোটেকশন করে। তারপরেই আমাদের আসবে কি ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবে আমাদের কিন্তু ইনেট ইমিউনিটি কাজ করে। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বা হচ্ছে যেগুলোকে আমরা বলছি শারীরবৃত্তীয় প্রতিবন্ধক। এই শারীরবৃত্তীয় প্রতিবন্ধকের মধ্যে বিভিন্ন কিছু আছে, যেমন আমাদের টিয়ার্স, স্যালাইভা, গ্যাস্ট্রিক পিএইচ, এই সমস্ত কিছু টিয়ার্স, স্যালাইভা, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু আমাদের যেমন স্যালাইভার মধ্যে, টিয়ার্স এর মধ্যে আমরা কি জানি লাইসোজাইম এনজাইম প্রেজেন্ট থাকে। লাইসোজাইম এনজাইমটা আমাদের কি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। তাছাড়া আমাদের যে গ্যাস্ট্রিক পিএইচটা, অ্যাসিডিক পিএইচ মেনটেন করার জন্য বিভিন্ন যে মাইক্রো অর্গানিজম কিন্তু ওখানে কিল হতে পারে। তার জন্য এই যে এইগুলো হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাছাড়াও কিছু আছে আমাদের সেলুলার ব্যারিয়ার,
সেলুলার ব্যারিয়ারের মধ্যে কি আসবে, বিভিন্ন যে সেলগুলো আছে আমাদের ম্যাক্রোফাজ, ডাব্লিউবিসির মধ্যে কি আসছে, নিউট্রোফিলস, মনোসাইটস, বেসোফিল, এই সমস্ত কিছুগুলো ম্যাক্রোফাজেস, ন্যাচারাল কিলার সেল, এই সমস্ত যে বিভিন্ন সেলগুলো আমাদের এগুলো জন্মগতভাবে আমাদের বডিতে প্রেজেন্ট থাকছে এবং আমাদের ইমিউনিটি প্রদানে হেল্প করে, তাই এগুলোকে সেলুলার ব্যারিয়ার হিসেবে কাজ করে। এছাড়াও আছে কিছু সাইটোটক্সিক ব্যারিয়ার। এই সাইটোটক্সিক ব্যারিয়ারের মধ্যে বিভিন্ন যে আমাদের মাস্ট সেল থেকে বিভিন্ন হিস্টামিন, সেরোটোনিন ক্ষরণ হয়, এইগুলো কিন্তু আমাদের সাইটোটক্সিক ব্যারিয়ার হিসেবে কাজ করে। তাহলে ইনেট ইমিউনিটির মধ্যে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে শারীরবৃত্তীয় প্রতিবন্ধক হিসেবে এই অপশনগুলোর মধ্যে কোনটা হয়ে যাবে, চোখের জল, যেটা হচ্ছে টিয়ার্স। বাকি এই মনোসাইট কি হয়ে যাবে, সেলুলার ব্যারিয়ার। আর ত্বক, স্কিন, মূত্রজনন নালী, এই মূত্রজনন নালীটাও কিন্তু এখানে কি থাকছে, আমাদের মিউকাস মেমব্রেন থাকে। তাহলে এপিথেলিয়াল লেয়ার, বিভিন্ন স্কিনের যে লেয়ার গুলো সবগুলোই কিন্তু আমাদের এই ত্বক, মূত্রজনন নালী, এগুলো কি হবে, আমাদের অ্যানাটমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করবে। নেক্সট কি বলেছে যে প্রাথমিক অনাক্রম্যতায় কোন ইমিউনোগ্লোবিউলিনটা উৎপন্ন হয়। তাহলে প্রথমে যদি আমাদের বডিতে কোনো ইনফেকশন তৈরি হয়, সবার প্রথম যে অ্যান্টিবডিটা সব থেকে বেশি প্রোডাকশন হয় সেটা হচ্ছে আইজিএম। এই আইজিএমটা আমরা কিভাবে পাই, পেন্টামারিক ফর্মে পাই, মানে 5টা পেন্টামেরিক ফর্মে পাওয়া যায়। তাহলে আমরা নর্মাল যে অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিনের স্ট্রাকচার কি জানি, নর্মাল ইমিউনোগ্লোবিউলিনের স্ট্রাকচার হচ্ছে কিনা এরকম ওয়াই শেপড একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায় ইমিউনোগ্লোবিউলিনের ক্ষেত্রে, এইরকম একটা স্ট্রাকচার পাওয়া যায়। কিন্তু এই পেন্টামারিক ফর্মে কি দেখতে পাবো আমরা, এরকম 5টা একসাথে মনোমার যুক্ত হয়ে এরকম ভাবে পেন্টামার স্ট্রাকচার গঠন করেছে। এটা হচ্ছে কিন্তু আমাদের ইমিউনোগ্লোবিউলিন, যেটা হচ্ছে আইজিএম এর স্ট্রাকচার। সব থেকে বড় যেটা ইমিউনোগ্লোবিউলিন সেটা হচ্ছে কিন্তু আইজিএম। তাহলে সবার প্রথমে প্রাথমিক অনাক্রম্যতায় আমাদের বডিতে যেটার পরিমাণটা সব থেকে বেশি থাকবে আইজিএম। পরবর্তীতে মোটামুটি 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আইজিএম এর লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে। তখন এই আইজিজিটা সেকেন্ডারি অনাক্রম্যতা বা সেকেন্ডারি ইমিউনিটি হিসেবে আমাদের আইজিজি এর পরিমাণটা তখন বেশি থাকে। নেক্সট কি বলেছে যে এই টিউমারটি দেহে যেখানে উৎপত্তি স্থলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, দেহের অন্যত্র ছড়িয়ে পড়ে না, তাদেরকে কি বলা হচ্ছে, যে টিউমারটা একটা নির্দিষ্ট স্থানের মধ্যেই থাকছে, কোনো কোথাও ছড়িয়ে পড়ে না, সেই টিউমার গুলোকে কি বলা হচ্ছে, আমাদের বিনাইন টিউমার। তাহলে যখনই হচ্ছে কিনা এই যে ছড়িয়ে পড়ার পদ্ধতিটাকে আমরা কি বলি, যে কোনো একটা সেল যদি আমাদের টিউমারটা, যেটা ম্যালিগন্যান্ট টিউমার বলে, টিউমারটাকে যদি আমাদের দেহের কোনো অন্যত্র স্থানে ছড়িয়ে পড়ে, সেই টিউমারটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। আর যে এই যে প্রসেসটাকে বলা হয় কি, মেটাস্ট্যাসিস। আর ক্যান্সার কখন বলা হয়, যখন এই ম্যালিগন্যান্ট টিউমারগুলো আমাদের বডিতে বিভিন্ন টিস্যুকে গিয়ে এফেক্ট করছে, তখন সেটাকে, সেই যে ডিজিজ কন্ডিশনটাকে বলা হচ্ছে ক্যান্সার। নেক্সট কোশ্চেনে দেখে নি যে অ্যান্টিবডির অ্যান্টিজেন বাইন্ডিং সাইট যে শৃঙ্খলগুলির মধ্যে অবস্থিত হয় সেগুলি হলো। তা আমাদের এক্ষেত্রে কি জানতে হবে, অ্যান্টিবডি স্ট্রাকচারটা জানতে হবে। অ্যান্টিবডি স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কি যদি অ্যান্টিবডি স্ট্রাকচার দেখি, কি রকম স্ট্রাকচার হয়, দুটো হচ্ছে হেভি চেন থাকে আর দুটো হচ্ছে কি লাইট চেন থাকে। তাহলে এইরকম যদি স্ট্রাকচার দেখা হয় অ্যান্টিবডি স্ট্রাকচারের ক্ষেত্রে, অ্যান্টিবডি স্ট্রাকচারটা একবার এঁকে নিই, তাহলে তোমাদের এখানটা বুঝতে সুবিধা হবে। প্রথমে এখানে তাহলে এইগুলো হচ্ছে হেভি চেন থাকছে আর দুটো কি থাকে, লাইট চেন থাকে। তাহলে এইগুলো ধরলাম হেভি চেন, এই যে পুরো অংশটা জুড়ে, আর এখানে দুটো রিজিয়ন থাকে। এই যে রিজিয়নটাকে, এই রিজিয়নটাকে বলা হচ্ছে ভেরিয়েবল রিজিয়ন, মানে এই জায়গাটা অ্যান্টিবডি অ্যান্টিজেন অনুযায়ী এখানে চেঞ্জ থাকবে, কিন্তু এই বাকি নিচের পোর্শনটা সমস্ত অ্যান্টিবডির ক্ষেত্রে সেম থাকবে, সেই রিজিয়নটাকে বলা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট রিজিয়ন। তাহলে কনস্ট্যান্ট রিজিয়নটা কিন্তু সব অ্যান্টিবডির ক্ষেত্রে সেম থাকবে, শুধুমাত্র ভেরিয়েবল রিজিয়নটা অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডির প্রত্যেকটার ক্ষেত্রে এই ভেরিয়েবল রিজিয়নটাতে শুধুমাত্র চেঞ্জ থাকবে। তাহলে যখন এই যে অ্যান্টিবডির যে রিজিয়নে অ্যান্টিজেন যুক্ত হয় সেই রিজিয়নটাকে বলা হচ্ছে কিন্তু প্যারাটোপ, আর অ্যান্টিজেনের যে সাইটে অ্যান্টিবডি যুক্ত হয় সেটাকে বলা হচ্ছে আমাদের এপিটোপ। তাহলে এই যে একটা হেভি চেন আর একটা লাইট চেনের এই মাঝের অংশটাতে সবসময় কি হবে, অ্যান্টিবডিটা এসে যুক্ত হয়। তাহলে অ্যান্টিবডি এসে কোথায় যুক্ত হবে, একটা ভারী শৃঙ্খল এবং একটা হালকা শৃঙ্খলের মাঝে। তাহলে প্যারাটোপ যেখানটায় প্রেজেন্ট থাকছে কোথায়, এই যে একটা হেভি চেন আর একটা
লাইট চেনের মাঝখানে ভেরিয়েবল রিজিয়নে কিন্তু আমাদের প্যারাটপ রিজিয়নটা বর্তমান থাকবে। এই প্যারাটপ অংশতে এসে কিন্তু অ্যান্টিজেন এসে বাইন্ড করবে। তাহলে একটা ভারী এবং একটা হালকা শৃঙ্খলের মাঝে কিন্তু এই অ্যান্টিজেন বাইন্ডিং সাইটটা বর্তমান থাকে। নেক্সট কি বলেছে যে ম্যালেরিয়ার জ্বরের কারণ হলো, তাহলে প্রথমে ইনফেক্টিভ স্টেজটা আমরা কি দেখলাম, স্পোরোজয়েড। এবার স্পোরোজয়েড গুলো আমাদের ব্লাড সার্কুলেশনের মধ্যে দিয়ে গেল, দিয়ে আলটিমেটলি লিভার থেকে কোথায় চলে গেল, আরবিসি তে। এই আরবিসি থেকে যখন এই মেরোজয়েড গুলো মুক্তি পাচ্ছে, যে হিমোজয়েন দানা রিলিজ করছে, এই যে বললাম কি আরবিসির চারপাশে এরকম ভাবে মেরোজয়েড গুলো গিয়ে আমাদের সিগনেট রিং স্ট্রাকচার গঠন করে। এরপরে যখন আরবিসিটা রাপচার করে এই মেরোজয়েড গুলো বাইরে রিলিজ হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে হিমোজয়েন দানা। সেই কারণেই তখন আমাদের যে ম্যালেরিয়ার জ্বরের যে বিভিন্ন লক্ষণগুলো তখনই প্রকাশ পাবে। তাহলে অপশন এটা কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে কোন সংক্রমণের ক্ষেত্রে কোনো ব্যক্তির দেহের অভ্যন্তরে ইন্টারফেরন ক্ষরণ হয়। তাহলে এখানের মধ্যে আমরা প্রথমে পড়লাম কি, যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় বডিতে, মানে কোষের মধ্যে যদি ভাইরাস ইনফেক্টেড হয় তখনই শুধুমাত্র ইন্টারফেরন রিলিজ হবে। এখানে অপশনগুলোর মধ্যে আমাদেরকে দেখতে হবে কোনটা ভাইরাল ডিজিজ। ম্যালেরিয়া কিসের জন্য হচ্ছে, প্যারাসাইটের জন্য হচ্ছে, ম্যালেরিয়াটা ভাইরাল ডিজিজ না। টাইফয়েড কি সালমোনেলা টাইফি, সেটাও ব্যাকটেরিয়ার জন্য হয়। টিটেনাসটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, এটাও ব্যাকটেরিয়া। শুধুমাত্র এখানে অপশন বিটা যেটা মিজেলসটা কিন্তু হচ্ছে আমাদের ভাইরাসের আক্রমণের জন্য হচ্ছে। মিজেলস ভাইরাস, ভাইরাসটার নামই হয়ে যাচ্ছে কি মিজেলস ভাইরাস। তাহলে সবসময় এখানে আমাদেরকে যদি এইরকম অপশন দিয়ে দেয় কখন ইন্টারফেরন ক্ষরণ হবে আমরা জানি ভাইরাস আক্রমণের ক্ষেত্রে, এরপর যে ডিজিজ গুলো দিয়ে দেবে তার মধ্যে কোনটা ভাইরাস আক্রমণের জন্য হয় সেটাই তাহলে আমাদের রাইট অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কি বলেছে যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। গুটি বসন্ত বা স্মল পক্স কিন্তু বর্তমানে আর দেখা যায় না, পুরোপুরি ইরাডিকেটেড কোনো যদি ডিজিজ হয় সেটা হচ্ছে ভ্যাকসিনেশনের মাধ্যমে কমপ্লিটলি ইরাডিকেশন সম্ভব হয়েছে কার, স্মল পক্সের। এই স্মল পক্সের যে টিকা আবিষ্কার করেন কে, বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। কাউ পক্সের যে জন্য দায়ী যে অর্গানিজম থেকে কিন্তু এই স্মল পক্সের ভ্যাকসিন তিনি আবিষ্কার করেছিলেন। তাহলে যখন তিনি দেখলেন যে এই কাউপক্সের যে অর্গানিজমটাকে ভ্যাকসিনের মাধ্যমে মানুষের মধ্যে প্রবেশ করানো হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই স্মল পক্সের বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে যে একটি অটো ইমিউন ডিজিজ হলো, এখানের মধ্যে কোনটা অটো ইমিউন ডিজিজ, অপশন ডি কারেক্ট হবে, মাইস্থেনিয়া গ্রেভিস। বাকিগুলো এটাও অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটা কিসের জন্য হচ্ছে, এইচআইভি ভাইরাস ইনফেকশনের জন্য হয়। ম্যালেরিয়াটা তো আমরা জানি কি প্লাজমোডিয়াম ভাইরাস বা প্লাজমোডিয়ামের যে কোনো স্পিসিসের জন্য ম্যালেরিয়া হচ্ছে। অ্যালার্জিটা কি আমাদের বডিতে যদি কোনো অ্যান্টিজেন নয় এমন যদি কোনো পার্টিকেলও যদি দেহে প্রবেশ করছে যাদের ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা যাচ্ছে, মানে কি বেশি করে তখন বডি থেকে যে মাস্ট সেল থেকে হিস্টামিন সেরোটোনিন যে সাইটোটক্সিক মিডিয়েটার্স গুলো যখন রিলিজ হবে তখন বডিতে অ্যালার্জি দেখা যাচ্ছে। এগুলো একটাও কিন্তু অটো ইমিউন রোগ নয়। অটো ইমিউন রোগ কোনটা, মায়াস্থেনিয়া গ্রেভিস। এটা একটা রেয়ার অটো ইমিউন ডিজিজ। এক্ষেত্রে কি হবে না, আমাদের যে মাসেল এবং নার্ভ এর কাজগুলোকে নার্ভ ডিসফাংশন দেখা যাবে। এক্ষেত্রে হচ্ছে এই মাইস্থেনিয়া গ্রেভিসের ক্ষেত্রে সব থেকে বেশি কি দেখা যায়, আমাদের মাসেল উইকনেস করে দেয়। তাহলে অটো ইমিউন ডিজিজ মানে কি বডির যে অ্যান্টিবডি গুলো হচ্ছে নিজের বডির যে সেলগুলো আছে, মানে নর্মাল আমাদের যে মাসেল ফাইবার গুলো আছে সেইগুলোকে কিন্তু সে আমাদের বডির অ্যান্টিবডি এইগুলোর বিরুদ্ধে কাজ করে যাবে। তার জন্য এটাকে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, মাসেল উইকনেস করবে এর ফলে। নেক্সট কি বলেছে যে এইচআইভির একটি প্রোটিন কোড এবং একটি জেনেটিক বস্তু থাকে, তা হলো, তাহলে এইচআইভি যে ভাইরাস সবসময় তার যে জেনেটিক বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কি থাকে, আরএনএ, এবং সেটা হচ্ছে কি সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ। তাহলে এটা অপশন সি কারেক্ট হবে। এবার এইচআইভি যখন আমাদের বডিতে এফেক্ট করছে সেটা প্রথমে গিয়ে কোথায়, আমাদের যে হেল্পার টি সেলের সাথে, তাহলে আমাদের হেপাটোসাইটে গিয়ে মেনলি লিভারে গিয়ে এইচআইভিটা ইনফেক্ট করছে। তাহলে হেল্পার টি সেলে গিয়ে প্রথমে এই এইচআইভির আরএনএ এসএস আরএনএ গুলো যখনই হেল্পার টি সেলের মাধ্যমে এখানে ধরলাম লিভার সেলের মধ্যে যখনই প্রবেশ করবে, লিভারের মধ্যে যাওয়ার ফলে এসএস আরএনএটা প্রথমে আমাদের সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করে দেয়। কারণ কি, যদি আমাদের সেলের মধ্যে কি আছে, হিউম্যান সেলের মধ্যে আমাদের কি আছে, ডিএনএ আছে জেনেটিক মেটেরিয়াল হিসেবে, তাহলে এই ভাইরাসটাকে যদি রেপ্লিকেট করতে হয় তার যে জেনেটিক মেটেরিয়ালকে
রূপান্তর করতে হবে কিন্তু ডিএনএ এর মধ্যে। তাহলে এই সেলটা যখন ডিএনএ রেপ্লিকেশন হবে, ভাইরাসটা তখন রেপ্লিকেট করতে পারবে। তার জন্য যখন এইচআইভি ইনফেক্ট করবে, প্রথমেই সেটা হেল্পার টি সেলের মাধ্যমে কোথায়, লিভারের মধ্যে লিভার সেলগুলোকে এফেক্ট করছে এবং সেখান থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ করবে। দিয়ে আমাদের হিউম্যান জিনোমে কি আছে, ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ থেকে দিয়ে ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ করে দেয়। এইচআইভি ইনফেকশনের মাধ্যমে এরকম ভাবে আমাদের, এরপরে যখনই ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ লিভারের আমাদের যে হেপাটোসাইট সেলের যে ডিএনএ আছে তার সাথে একসাথে কম্বাইন্ড করে গিয়ে সেলগুলো যখন সেলের ডিএনএ রেপ্লিকেশন করছে, এইচআইভি গুলো কিন্তু রেপ্লিকেট করে আমাদের বডিতে ইনফেকশনটা ছড়াচ্ছে। তাহলে এর যে এর যে আমাদের অপশন এটা কারেক্ট হবে। এখানে এসএসআরএনএ থাকে জেনেটিক বস্তু হিসেবে, এসএসডিএনএ থাকে না। অপশন এটা কারেক্ট হচ্ছে। নেক্সট কি বলেছে যে লিম্ফ নোড এবং প্লিহাতে কি প্রকারের ক্যান্সার দেখা যায়। লিম্ফ নোড বা যে বিভিন্ন যে লিম্ফ্যাটিক সেলগুলো, প্লিহা বা স্প্লিনটা হচ্ছে কি আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে। মানে এখানে যে বিভিন্ন লিম্ফ যে টিস্যুগুলো আছে, লসিকাগুলো এখানে যে জমা হচ্ছে স্প্লিনের মধ্যে এবং লিম্ফ নোডের মধ্যে, এখানে কি হচ্ছে লসিকা, সেকেন্ডারি লিম্ফ নোড, প্লিহা, এগুলো সবকিছুই হচ্ছে কিনা আমাদের সেকেন্ডারি লিম্ফ নোড, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করে। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে এই সমস্ত জায়গাতে যদি আমাদের ক্যান্সার দেখা যায় তাকে বলা হচ্ছে লিম্ফোমা। প্রত্যেকটা জায়গা স্পেসিফিক কিন্তু ক্যান্সারের আলাদা আলাদা নামকরণ আছে। লিউকেমিয়া কাকে বলা হচ্ছে, মেইনলি আমাদের যদি ডাব্লিউবিসি সেল বা যে ব্লাড ফর্মিং যে সেলগুলো আছে, প্রথমে আমাদের যে বোন ম্যারো থেকে যে বিভিন্ন ব্লাডের সেলগুলো তৈরি হচ্ছে, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট, এই সমস্ত যে সেলগুলো তৈরি হচ্ছে, এইখানে যদি বোন ম্যারোতে যদি ক্যান্সার হয়, সেখানে হচ্ছে কিনা আমাদের সেটাকে ব্লাড ক্যান্সার, যেটাকে বলা হচ্ছে লিউকেমিয়া। প্লেটলেট, যখন এই যে সেলগুলো তৈরি হবে প্রথমে যে নর্মোব্লাস্টিক সেলগুলোর থেকে, সেখানেই যদি আমাদের ক্যান্সার দেখা যায় সেটাকে বলা হচ্ছে আমাদের লিউকেমিয়া। সার্কোমা কাকে বলা হচ্ছে, যে কানেকটিভ টিস্যুর মধ্যে যদি ক্যান্সার, কানেকটিভ টিস্যুর মধ্যে কি চলে আসবে আমাদের বিভিন্ন মাসেল ফাইবার, কার্টিলেজ, সফট টিস্যু, সমস্ত কিছু হয়ে যাবে কিনা। এই কানেকটিভ টিস্যুর যদি কোনো ক্যান্সার দেখা যায় তাকে বলা হচ্ছে সার্কোমা। আর কার্সিনোমা কাকে বলা হবে, এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু মেনলি আমাদের কোথায় থাকছে, স্কিনের মধ্যে থাকবে। বিভিন্ন যে ভিসেরাল অর্গান আছে তাদের লাইনিং এর মধ্যে আমরা এপিথেলিয়াল টিস্যু পাই। এপিথেলিয়াল টিস্যুর মধ্যে যদি ক্যান্সার দেখা যায় তাকে বলা হচ্ছে কার্সিনোমা। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিকভাবে মিল খায় না। এখানে যে বিভিন্ন রোগের নাম বলা হয়েছে এবং তার যে কজেটিভ এজেন্ট গুলোকে দেওয়া আছে, তো এখানে অপশন এটাই দেখছি কিন্তু আমাদের ভুল আছে। কারণ সিফিলিসের ক্ষেত্রে আমরা জানি কজেটিভ এজেন্ট কি হবে, ট্রিপানোমা প্যালিডাম। এখানে এটা ভুল আছে, তাহলে এই অপশন এটাই তাহলে ভুল আছে। বাকি দেখে নি, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা জানি আরবো ভাইরাসের জন্য হচ্ছে ডেঙ্গু, যেটা ডিএনভি ভাইরাস, ডেঙ্গু ভাইরাসকে বলা হচ্ছে ডিএনভি ভাইরাস বলা হয়। এই ডিএনভি ভাইরাসটা কিন্তু এক প্রকারের আরবো ভাইরাস। আর প্লেগের কজেটিভ এজেন্ট হচ্ছে ইয়ারসিনিয়া পেস্টি, আর স্লিপিং সিকনেসের জন্য হচ্ছে ট্রাইপ্যানোজোমা গ্যাম্বিয়েন্সি। তাছাড়াও ট্রাইপ্যানোজোমার বিভিন্ন আলাদা যে স্পিসিস গুলো আছে সেগুলোও কিন্তু স্লিপিং সিকনেস করতে পারে। তাহলে এই অপশন এটা এখানে কিন্তু কারেক্ট হবে, কারণ এখানে সঠিকভাবে কোনটা মিল খায় না। সিফিলিসের ক্ষেত্রে আমরা পজিটিভ এজেন্ট হচ্ছে কি ট্রিপোনিমা প্যালিডাম, ট্রিপোনিমা হবে, NEMA। নেক্সট কি বলেছে যে ফাইলেরিয়েসিস হয় যার দ্বারা, ফাইলেরিয়েসিস বা যেটাকে বলা হচ্ছে আমাদের এলিফ্যান্টিয়েসিস। এলিফ্যান্টিয়েসিস বা ফাইলেরিয়েসিস কার জন্য হচ্ছে, এই হেলমিনথিক একটা ইনফেকশনের জন্য হচ্ছে। বডিতে হচ্ছে আমাদের এই ফাইলেরিয়েসিসের জন্য দায়ী হচ্ছে কে, উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি, উচেরেরিয়া ব্র্যাঙ্কপটি। তাহলে এর পজিটিভ অর্গানিজমটা কি হয়ে যাচ্ছে, উচেরেরিয়া ব্রঙ্কপটি। এইগুলো হচ্ছে কিন্তু হেলমিনথিক, মানে আমাদের বডিতে যখনই এই ফাইলেরিয়েসিসের জন্য, এটাও কিন্তু মশার মাধ্যমে, এখানেও ভেক্টর হিসেবে কি কাজ করবে, মসকিউটো। এই যে এটা হেলমিনটা আমাদের বডিতে যখনই যাচ্ছে, আমাদের যে নিয়ার লিম্ফয়েড টিস্যুগুলো আছে, লিম্ফয়েড টিস্যুতে গিয়ে কিন্তু এটা এফেক্ট করছে। তার জন্য এই যে বিভিন্ন লিম্ফ নোডের ক্ষেত্রে এই যে উচেরেরিয়া ব্র্যাঙ্কপটির ইনফেকশনটা যখনই দেখাবে, তখন লিম্ফ নোডগুলো
সোয়েলিং দেখা যাচ্ছে, বিভিন্ন লিম্ফ নোড সোয়েলিং, বা এটাকে ফাইলেরিয়াসিসকে বাংলাতে যেটা বলা হচ্ছে গোদ, এটা দেখা যায়। নেক্সট কি বলেছে যে ভ্যাকসিনেশন বা টিকাকরণ প্রদান করে। ভ্যাকসিনেশন বা টিকাকরণের মাধ্যমে আমরা আগেই ডিসকাশন করলাম কি পাওয়া যায়, আমাদের সক্রিয় অনাক্রম্যতা পাওয়া যায়। সবসময় হচ্ছে কিন্তু ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা সক্রিয় অনাক্রম্যতা পেতে পারি, কখনোই নিষ্ক্রিয় অনাক্রম্যতা পাওয়া যায় না। আর ভ্যাকসিনেশনটা সবসময় আমাদেরকে কি প্রোভাইড করে, কৃত্রিম অনাক্রম্যতা। কারণ কি, ভ্যাকসিনটা আমরা বাইরে থেকে কমার্শিয়ালি প্রডিউস করছি, দিয়ে সেটাকে আমাদের বডির মধ্যে দেওয়া হচ্ছে, তাহলে এটা কখনোই প্রাকৃতিক অনাক্রম্যতার পার্ট হবে না। নেক্সট কি বলেছে যে যা রোজ ব্যবহারের মাধ্যমে আমরা ট্রান্সপ্ল্যান্টেড অর্গানের প্রত্যাখ্যানকে এড়ানো যায়। তাহলে কোনো যদি গ্রাফট করা হচ্ছে, বিভিন্ন যেমন কিডনি ফেলিওর হলে কি আমরা কিডনি গ্রাফট করা হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে যখন অর্গান ট্রান্সপ্ল্যান্টেশন করা হয়, তখন কিন্তু আমাদের ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট বডিতে ড্রাগ হিসেবে নিতে হয়। কারণ কি, আমাদের বডির যে ইমিউনো মানে সেলগুলো আছে, ইমিউনিটির জন্য যে সেলগুলো আছে, টি সেল, বি সেল, এগুলো কি করবে না, বাইরের থেকে যদি আমরা কোনো একটা ফরেন অর্গানকে দিয়ে দিই, যেটা ট্রান্সপ্ল্যান্ট করছি, সেটা তো তার বডির নিজের নয়, সেটাকে যখন বডির মধ্যে প্রবেশ করানো হচ্ছে, সেটা কিন্তু ইমিউন রেসপন্স দেখাবে এবং সেই ট্রান্সপ্ল্যান্ট অর্গানটাকে ট্রান্সপ্ল্যান্ট ফেলিওর হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমাদেরকে যদি অর্গান ট্রান্সপ্ল্যান্টেশনের সময় আমাদেরকে কি দিতে হবে, বডিতে ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট দিতে হবে ডেইলি, কিন্তু এটাকে এই ড্রাগটাকে ইউজ করতে হবে। সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সাইক্লোস্পোরিন এ। এই সাইক্লোস্পোরিন এ ড্রাগটা কিন্তু ইমিউনো সাপ্রেসিভ এজেন্ট হিসেবে কাজ করে। নেক্সট কি বলেছে যে ফ্যাগোসাইট এবং লিউকোসাইটের যে সংক্রমণের স্থানে যাওয়াকে কি বলে। তাহলে কোনো একটা স্থানে এখানে যদি ক্ষত সৃষ্টি হয়েছে, সেখানে ব্লিডিং হচ্ছে, সবার প্রথমে হচ্ছে কিনা আমাদের ব্লাড ভেসেল থেকে কি যাবে, ওইখানটাতে গিয়ে নিউট্রোফিলস গুলো যাবে এবং বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর গিয়ে ওখানটাতে ব্লাডটাকে জমাট বাঁধাচ্ছে, দিয়ে তারপরে সেখান থেকে আমাদের বডি থেকে, এখানে ধরলাম ব্লাড ভেসেলস আছে, এখানে স্কিনের মধ্যে কোথাও একটা উন্ড তৈরি হচ্ছে, সেখান থেকে এক্সট্রা ভ্যাসেশনের মাধ্যমে, মানে কি এই ব্লাড ভেসেল থেকে বিভিন্ন যে আমাদের ইমিউনিটির জন্য যে সেলগুলো আছে, ফ্যাগোসাইট, লিউকোসাইট, এই সেলগুলো কি হচ্ছে না, সেই ক্ষতস্থানে যাবে এক্সট্রা ভ্যাসেশনের মাধ্যমে, মানে ব্লাড ভেসেল থেকে সেখানে যাবে কিসের মাধ্যমে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডায়াপেডেসিস। তাহলে এই ফ্যাগোসাইট, লিউকোসাইট, বিভিন্ন যে ইমিউন সেলগুলো যদি সংক্রমণ স্থানে যাবে, সেই পদ্ধতিটাকে বলা হয় কি ডায়াপেডেসিস। নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই, কি বলেছে যে অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডি শনাক্তকরণ করে তাকে বলা হচ্ছে। অ্যান্টিজেনের যে অংশটি অ্যান্টিবডিকে শনাক্ত করে সেটাকে কি বললাম আমরা, এপিটোপস। আর সেটা যদি অ্যান্টিবডির যে অংশটা হবে, সেটাকে কি বলা হচ্ছে, আমাদের প্যারাটোপ বলা হয়। তাহলে এই দুটো অংশকে মনে রাখতে হবে। নেক্সট কি বলেছে যে এইডস কথাটির সম্পূর্ণ অর্থ কি। এইডস যেটা হচ্ছে কি আমাদের এইচআইভি ইনফেকশনের জন্য হয়, মেনলি এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তাছাড়াও হচ্ছে কিন্তু আমাদের এইচআইভি ইনফেকশন আমাদের ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কিন্তু ছড়াতে পারে। তাহলে মেনলি এইডসটা আমাদের, এর ফুল ফর্মটা হয়ে যাচ্ছে কি অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা দীর্ঘদিন কিন্তু প্রথমে এটার ইনকিউবেশন পিরিয়ড কিন্তু অনেকটা 5 to 10 ইয়ার্স পরে কিন্তু আমাদের এর রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে। এইচআইভি ইনফেকশনের পরে সেটা ইনকিউবেশন পিরিয়ডটা বডির মধ্যে অনেক দিন ধরে, মোটামুটি দীর্ঘদিন ধরে 5 বছর বা 10 বছর পরে আমরা কিন্তু এইডস এর লক্ষণ আমাদের বডিতে করতে পারে। কিন্তু এইডস এর আমাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট, সেভাবে কমপ্লিট ট্রিটমেন্ট কিন্তু পুরোপুরি যে কোনো ট্রিটমেন্ট আবিষ্কার হয়নি যার মাধ্যমে এইডসকে সারানো সম্ভব। তাই এটা কিন্তু আলটিমেটলি এইডসে আক্রান্তর পরে কিন্তু মৃত্যু হতে পারে। কারণ এটার জন্য আমাদের যে বিভিন্ন ড্রাগগুলো আছে, অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগগুলো, যেহেতু এইচআইভিটা রেট্রোভাইরাস এর ইনফেকশনের জন্য হচ্ছে, তাই অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ দেওয়া হয়, কিন্তু সেটা পুরোপুরি কার্যকরী নয় এইডস এর বিরুদ্ধে। তাই এটা এখনো পর্যন্ত এর যে আলটিমেট ট্রিটমেন্ট কিছু আবিষ্কার হয়নি। নেক্সট কি বলেছে যে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কোন রোগগুলি ছড়াতে পারে। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা প্রথমেই বললাম, একটা কি হচ্ছে এইডস বা এইচআইভি ইনফেকশন ছড়াতে পারে, আরেকটা আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে যেতে পারে, সেটা হচ্ছে হেপাটাইটিস ইনফেকশন, হেপাটাইটিস বি এবং সি। তাহলে অপশন ডি কারেক্ট হবে। বাকি এটা ডায়াবেটিস মেলিটাস হচ্ছে কি আমাদের যে মেটাবলিক ডিসঅর্ডারের জন্য হয়, ইনসুলিন ইনসাফিসিয়েন্সির জন্য। তাছাড়াও ম্যালেরিয়া হচ্ছে প্যারাসাইটিক্যাল ডিজিজ। এখানে হে ফিভার যেটা আছে, হে জ্বর, এটা হচ্ছে অ্যালার্জি কন্ডিশনের জন্য আমাদের বডিতে তৈরি হয়। তাছাড়া কলেরা, এটাও হচ্ছে কিনা আমাদের
এই ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কখনোই যেতে পারে না, এটা হচ্ছে ফিকো ওরাল রুটের মাধ্যমে যায়। মানে কি বিভিন্ন যদি এই কলেরা আক্রান্ত যে স্পিসিসটা ইনফেক্টিভ স্টেজটা যদি আমাদের খাবারের মাধ্যমে বা জলের মাধ্যমে বডিতে প্রবেশ করে সেক্ষেত্রে কলেরা দেখা যাচ্ছে। তাহলে শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে কি কি যেতে পারে, এইডস যেটা হচ্ছে এইচআইভি ইনফেকশন, আর হেপাটাইটিসের মধ্যে মূলত হচ্ছে কি হেপাটাইটিস বি এবং সি। নেক্সট কি বলেছে, নিচের এর মধ্যে কোন ইমিউনোগ্লোবিনটি স্ট্রাকচার সব থেকে বড়? যে স্ট্রাকচার সব থেকে বড় হচ্ছে কিসের, আইজিএম এর পেন্টামারিক স্ট্রাকচার। আইজিই এর ক্ষেত্রে আমরা একটা এরকম সিঙ্গেল মনোমারিক স্ট্রাকচার দেখতে পাই, তার সাথে আইজি এর ক্ষেত্রে কি হচ্ছে না, সেটা মাস্ট সেলের সাথে যুক্ত থাকে। যেহেতু আইজিইটা কখন আমাদের প্রকাশ পায়, বডিতে অ্যালার্জিক কন্ডিশন, অ্যালার্জিক রেসপন্সের ক্ষেত্রে আইজিইটা বেশি পরিমাণে তখন ক্ষরণ হয়। তা আইজি অ্যান্টিবডির সাথে সবসময় কিন্তু মাস্ট সেল এটার সাথে যুক্ত থাকে। আইজি এটা মেনলি আমরা মনোম্যারিক ফর্মেও পাই, কিন্তু ডাইম্যারিক ফর্মে যেটা সিক্রেটারি আইজিএ বেশিরভাগ কিন্তু এরকম দুটো যে মনোম্যারিক এরকম ইউনিট নিয়ে তৈরি হচ্ছে ডাইমার ফর্মে থাকে, আর আইজি ডিটাও এরকম সিঙ্গেল ফর্মে থাকছে, সিঙ্গেল মনোমার। সব থেকে বড় স্ট্রাকচারে যেটা আকারে থাকছে সেটা হচ্ছে কি পেন্টামারিক ফর্মে থাকে আমাদের আইজিএম। আশা করছি এই কোশ্চেন গুলো তোমাদের অনেকগুলো হেল্পফুল হচ্ছে। প্রত্যেকটা এইভাবে যদি আমরা ডিসকাস করি তোমাদের এক্সামের ক্ষেত্রে অনেকটাই তোমাদের হেল্পফুল হবে। তাই আশা করছি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা এরকমই খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো সব টপিক গুলো কভার করব জেন পাসের আগে পর্যন্ত, এবং এমসিকিউ গুলো নিয়ে ডিসকাশন করব। শুধু এমসিকিউ না, তার সাথে সাথে আমরা যে রিলেটেড টপিক গুলো ডিসকাস করছি এগুলো দেখবে তোমাদের এক্সামের সময় কোশ্চেন এর অ্যান্সার অ্যাটেম্প করতে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে। যদি ডিরেক্টলি এই কোশ্চেন গুলো না আসে, এই চ্যাপ্টার থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই কনসেপ্টের উপরই কোশ্চেন আসবে, কারণ এই কনসেপ্ট ছাড়া এখানে কিন্তু অন্য কোনো কোশ্চেন আসতেই পারে না। নেক্সট কি বলেছে, যে ঘামের মধ্যে বর্তমান যে উৎসেচকটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। তাহলে ঘাম বা বিভিন্ন যে আমাদের বডির মধ্যে যে সিক্রেশনের মধ্যে কিন্তু আমাদের লাইসোজাইম এনজাইমটা থাকে, যেটা অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ঘাম ছাড়া আমাদের যে অশ্রু বা টিয়ার, স্যালাইভা বিভিন্ন এক্ষেত্রেও লাইসোজাইম এনজাইমটা প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেনে কি বলেছে, যে এলাইজা কথাটির সম্পূর্ণ কি? এলাইজা মানে হচ্ছে কি এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসেটা কিন্তু এইডস এর জন্য যে ল্যাব ডায়াগনোসিস বা আমরা এইডস এর কিভাবে এই এলাইজা, সেক্ষেত্রে কিন্তু এইডস এর পরীক্ষার ক্ষেত্রে নির্ধারণের ক্ষেত্রে কিন্তু এলাইজা টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও বিভিন্ন অ্যান্টিজেন অ্যান্টিবডি ডিটেকশনের ক্ষেত্রে কিন্তু এলাইজা টেস্ট করা হয়। নেক্সট কি বলেছে, যে আইজিইর কাজ হলো। তাহলে আইজিই কখন তৈরি হচ্ছে, আমাদের বডিতে বেশি পরিমাণে অ্যালার্জিক কোনো কন্ডিশনে অ্যালার্জিক রেসপন্স, অ্যালার্জিক প্রতিক্রিয়াতে রেসপন্ড করে। কারণ কি এর মধ্যে মাস্ট সেল যুক্ত থাকে, আগে বললাম এইরকম আইজিই যদি এটা অ্যান্টিবডি স্ট্রাকচার হচ্ছে এখানে মাস্ট সেলের সাথে যুক্ত থাকছে। মাস্ট সেলে যখনই আমাদের বডিতে কোনো অ্যালার্জিক রিয়েকশন দেখা যাচ্ছে তখন এই আইজি এগুলো কি করবে না, মাস্ট সেলটাকে ডিগ্রানুলেশন করছে। মানে কি মাস্ট সেলের মধ্যে আমাদের বিভিন্ন সাইটোটক্সিক যে মিডিয়েটার্স গুলো থাকে, মাস্ট সেলের মধ্যে কি কি থাকবে, হিস্টামিন, সেরোটোনিন, এগুলোকে রিলিজ করবে বডিতে, যার ফলে এই অ্যালার্জিক রিয়েকশনের বিরুদ্ধে এই হিস্টামিন সেরোটোনিন গুলো কাজ করবে এবং অ্যালার্জিক রিয়েকশনটাকে মানে কি করবে আমাদের কমাতে সাহায্য করছে, বডিতে রেসপন্সটা তৈরি করছে কার মাধ্যমে, আইজিই এর মাধ্যমে। নেক্সট কি বলেছে, যে অ্যান্টিজেনের ক্ষেত্রে অতিরিক্ত এবং সঠিক নয় এরূপ ইমিউন রেসপন্স তৈরি হওয়াকে কি বলা হচ্ছে, অ্যালার্জি। অ্যান্টিজেনের ক্ষেত্রে আমাদের বডিতে কোনো অ্যান্টিজেন প্রবেশ করছে বা সেটা অ্যান্টিজেন নয়ও হয়তো আমাদের বডিতে, মানে অ্যান্টিজেন কোনো একটা ফরেন ম্যাটেরিয়াল বডিতে প্রবেশ করছে কিন্তু সেটা আমাদের বডিতে প্যাথোজেনিক নয়, সেটাও যদি প্রবেশ করে, মানে যেমন কারোর ক্ষেত্রে ফুড অ্যালার্জি থাকে, বিভিন্ন পোলেন গ্রেনে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে সেইগুলো যখন অতিরিক্ত বডিতে প্রবেশ করছে তখন আমাদের বডিতে কিন্তু অ্যালার্জিক রেসপন্স দেখা যাচ্ছে, যেটা অতিরিক্ত ইমিউন রেসপন্সটাকে বলা হচ্ছে অ্যালার্জি। নেক্সট কি বলেছে, যে নিউমোনিয়া বা ফুসফুসের অ্যালভিওলাইকে সংক্রমিত করে। এইটি একটি কার মাধ্যমে হচ্ছে, তাহলে কোন যে মাইক্রো অর্গানিজমটা আমাদের নিউমোনিয়ার জন্য দায়ী। নিউমোনিয়ার জন্য মেইনলি হচ্ছে দুটো মাইক্রো অর্গানিজমের নাম আমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, আর একটা হচ্ছে কি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এই দুটো মাইক্রো অর্গানিজম আমাদের নিউমোনিয়া কজেটিভ এজেন্ট হিসেবে কাজ করে।
নেক্সট কি বলেছে যে অ্যান্টিবডির দ্বারা অ্যান্টিজেনের ক্ষতিকর নয় এরূপ অদ্রবণীয় বস্তুতে রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে কি বলা হয়? একে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে কিনা অ্যাগ্লুটিনেশন, এটা গ হবে। মানে কি অ্যাগ্লুটিনেশন প্রসেস কাকে বলা হচ্ছে? অ্যাগ্লুটিনেশন প্রসেসের মাধ্যমে আমরা ধরলাম এই টেস্ট টিউবের মধ্যে আমরা কি করব, এখানে হচ্ছে অ্যান্টিবডি দিয়ে দিচ্ছি, অ্যান্টিবডি আগের থেকে দিয়ে রাখা হচ্ছে এবং পেশেন্টের আমরা সিরাম থেকে নিচ্ছি অ্যান্টিজেনটা, এবার আমরা টেস্ট করব। দিয়ে অ্যান্টিজেনটাকে দেওয়ার ফলে যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে রিয়াকশন করে এটা ক্লাম্প ফর্মেশন করে দেবে, এরকম যে অদ্রবণীয় বস্তুতে পরিণত হচ্ছে, সেই পদ্ধতিটাকে বা সেই পরীক্ষাটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন রিয়াকশন। নেক্সট কি বলেছে যে অর্জিত অনাক্রম্যতার বৈশিষ্ট্য কি? তাহলে মানে অর্জিত অনাক্রম্যতা কোনটা, যেটা আমরা জন্মগতভাবে পাচ্ছি না, আমাদের যে ভ্রূণের ভ্রূণ অবস্থা থেকে একদম পুরো লাইফ টাইম ধরে আমাদের বডিতে যে আমরা ইমিউনিটি রেসপন্সটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা অর্জিত অনাক্রম্যতা। তাহলে এটা কি হবে, অ্যান্টিজেনের স্পেসিফিসিটি থাকবে, মেমোরি সেল থাকবে, তার সাথে সাথে এটা হচ্ছে সেলফ আর নন সেলফের মধ্যে পার্থক্য করতে পারবে উপরে সবকটি। কারণ কি অর্জিত অনাক্রম্যতা একটা স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধেই তৈরি হচ্ছে। কারণ কি আমাদের বডিতে যখন আমরা কোনো একটা ভ্যাকসিন দিচ্ছি, ধরলাম বিসিজি ভ্যাকসিন দিচ্ছি, তাহলে বিসিজি ভ্যাকসিনের মাধ্যমে আমরা শুধুমাত্র কি টিউবারকিউলোসিসের বিরুদ্ধে অনাক্রম্যতা তৈরি করতে পারছি, তাহলে স্পেসিফিক অ্যান্টিজেন স্পেসিফিসিটি আছে। অর্জিত অনাক্রম্যতা কখনোই ইনেট ইমিউনিটিটা যে কোনো যে ইনফেকশনের বিরুদ্ধে কাজ করতে পারে, যেটা আমাদের সহজাত অনাক্রম্যতা, ইনেট ইমিউনিটি যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে কাজ করবে, ওটার কোনো অ্যান্টিজেন স্পেসিফিসিটি নেই। কিন্তু অর্জিত অনাক্রম্যতা সেটা কোনো ইনফেকশনের মাধ্যমে যদি আমাদের তৈরি হয় বডিতে, তাহলে যদি কারোর ক্ষেত্রে পক্স হয়ে যায়, একবার চিকেন পক্স আক্রান্ত হয়, তার মধ্যে কি হচ্ছে না আমাদের মেমোরি সেল তৈরি হচ্ছে, যে কোনো ইনফেকশন যদি একবার হয় বডিতে হচ্ছে কিনা অলরেডি মেমোরি সেল তৈরি হয়ে থাকছে, সেগুলো আমাদের ইমিউন রেসপন্স পরবর্তীতে যদি আবার ইনফেকশন হয়, মানে আমাদের বডিতে যদি ওই সেম প্যাথোজেনটা প্রবেশ করে, তখন এই মেমোরি সেলগুলো কি হচ্ছে না এটার বিরুদ্ধে কাজ করবে, এটার অ্যান্টিজেন স্পেসিফিসিটি থাকবে, মেমোরি সেলও থাকবে এবং সেলফ আর নন সেলফের মধ্যে পার্থক্য করতে পারবে। কারণ কি অর্জিত অনাক্রম্যতা আমরা কিসের মাধ্যমে পাচ্ছি, আমাদের বডিতে অ্যান্টিবডি প্রোডাকশনের মাধ্যমে। এই অ্যান্টিবডিটা হচ্ছে কিনা আমাদের বডির যে, যদি আমাদের বডিতে নর্মাল ফাংশন থাকে, কোনো অটো ইমিউন ডিসঅর্ডার না থাকে, তাহলে আমাদের বডির যে অ্যান্টিবডিগুলো প্রোডাকশন হচ্ছে সেটা কিন্তু আমাদের বডির যে বিভিন্ন অ্যান্টিজেন মানে সেলগুলোকে আছে সেগুলোকে কিন্তু নষ্ট করে না, বাইরে থেকে যে অ্যান্টিজেন বা প্যাথোজেন প্রবেশ করছে তার বিরুদ্ধেই কাজ করছে। সেলফ আর নন সেলফের মধ্যে কিন্তু তারা পার্থক্য করতে পারে। তাহলে এখানে উপরে সবকটিই হবে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক নয়? তাহলে আমরা এখানের মধ্যে জেনেছি কি এইচআইভি জেনেটিক পদার্থ হিসেবে আরএনএ থাকে, এটা ঠিক আছে। এইডস এর চিকিৎসার ক্ষেত্রে যে এআরভি ড্রাগ বা অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ বলা হচ্ছে, এগুলো আংশিক কার্যকরী। প্রথমেই বললাম এগুলো কখনোই পুরোপুরি কার্যকরী নয়, এখনো পর্যন্ত এইডস এর কিন্তু কোনো সম্পূর্ণ চিকিৎসা পদ্ধতি বের হয়নি। আর এইচআইভি মূলত হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, তাছাড়াও হচ্ছে কিনা বিভিন্ন যে ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে, নিডল স্টিক ইনজুরির মাধ্যমেও কিন্তু এইচআইভি সংক্রমণ ঘটে। কিন্তু এই অপশনটা কিন্তু এখানে ভুল আছে, যে সংক্রমণ এবং এইডস এর আবির্ভাবের মধ্যে কিছু ঘন্টা থেকে এক সপ্তাহ সময়ের বিলম্ব থাকে, এটা কিন্তু ভুল। কারণ এইচআইভির ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ডটা কত হচ্ছে, ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে ফিউ মান্থস টু ইয়ার্স, মানে কিছু মাস থেকে বছর পর্যন্ত লাগতে পারে এর ইনকিউবেশন পিরিয়ডটা। ইনকিউবেশন পিরিয়ড কাকে বলা হচ্ছে কিনা, যখন আমাদের বডিতে এই অ্যান্টিজেনটা প্রবেশ করছে, এইচআইভি ভাইরাসটা যখন প্রবেশ করছে, সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত রোগ লক্ষণ প্রকাশ পাচ্ছে সেই পিরিয়ডটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড, ফিউ মান্থস টু ইয়ার্স। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কিন্তু এক্ষেত্রে 5 to 10 ইয়ার্স পরেও কিন্তু আমাদের এই এইডস এর রোগ লক্ষণ প্রকাশ পেতে পারে। নেক্সট কি বলেছে যে মাতৃদুগ্ধে বা কোলোস্টার্মে কোন ইমিউনোগ্লোবিউলিনটি প্রেজেন্ট থাকে? মাতৃদুগ্ধের ক্ষেত্রে কি থাকে, আইজিএ থাকে, এটাকে আমরা বলছি সিক্রেটারি ইমিউনোগ্লোবিউলিন, আগেই বলেছি। আর আইজিজি এইটা মনে রাখতে হবে, এটা কিন্তু কি এর যে ক্যারেক্টারিস্টিক সেটা কি করতে পারে, এটা প্লাজেন্টা ক্রস করতে পারে। আইজিজি একমাত্র অ্যান্টিবডি যা প্লাজেন্টা ক্রস করতে পারে। নেক্সট কি বলেছে যে বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় যার বিরুদ্ধে? বিসিজি ভ্যাকসিন এটা কি হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন, কয়েকটা এখান থেকে কিন্তু আমাদের বই থেকে মনে রাখতে হবে কোনগুলো লাইভ ভ্যাকসিন, কোনগুলো কিল ভ্যাকসিন। যেমন বিসিজি ভ্যাকসিনটা আমাদের কিসের বিরুদ্ধে দেওয়া হয়, টিউবারকিউলোসিসের বিরুদ্ধে দেওয়া হচ্ছে আমাদের বিসিজি ভ্যাকসিন।
নেক্সট কি বলেছে যে মনোক্লোনাল অ্যান্টিবডিগুলি হাইব্রিডোমা কোষ থেকে উৎপন্ন হয়, আবার হাইব্রিডোমা তৈরি করতে কোন সেল ব্যবহার করা। মনোক্লোনাল অ্যান্টিবডি কাকে বলে আমাদের জানতে হবে। তাহলে এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো হচ্ছে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারে। এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো কিন্তু একটা সিঙ্গেল ক্লোন থেকে তৈরি হচ্ছে। মানে কি হাইব্রিডোমা সেলগুলোকে আমরা কিভাবে তৈরি করব, কালচার মিডিয়ার মধ্যে যে আমরা বিভিন্ন বি লিম্ফোসাইট সেলগুলোকে নেব, আর মাইলোমা সেল। মাইলোমা সেল কাকে বলা হচ্ছে, প্লাজমা সেলগুলো যদি ক্যান্সার হয়, সেই প্লাজমা ক্যান্সার সেল থেকে আমরা প্লাজমা ক্যান্সার সেলগুলোকে বলা হচ্ছে মাইলোমা সেল। তাহলে ক্যান্সার সেল সবসময় কি করছে না, যে মাল্টিপল টাইম ডিভিশন করতে পারে, এগুলোর কোনো ডিভিশন শেষ হবে না। ক্যান্সার সেল সবসময় হচ্ছে কিনা নিয়মিতভাবে একটা অনবরত এগুলো কিন্তু ডিভাইড করতে থাকবে। এই মাইলোমা সেলের সাথে প্লাজমা সেল বি লিম্ফোসাইট দিয়ে আমরা হাইব্রিডোমা কোষগুলোকে উৎপন্ন করাতে দিয়ে সেখান থেকে কালচার মিডিয়াতে আমরা সেগুলোকে গ্রো করিয়ে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করি। এই মনোক্লোনাল অ্যান্টিবডি গুলো কিসের বিরুদ্ধে কাজ করবে, একটা সিঙ্গেল ক্লোন থেকে তৈরি হয়েছে যেহেতু এগুলো একটা সিঙ্গেল স্পেসিফিক অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারে। তাহলে অপশন বি কারেক্ট হবে এখানে। নেক্সট ক্যাটাগরি 2 এর কোশ্চেন গুলো আমরা দেখে নেবো। ক্যাটাগরি 2 এর কোশ্চেনে কি প্রথমে বলেছে যে প্রাথমিক লিম্ফয়েড অর্গান হিসেবে কি কি কাজ করে। প্রাথমিক লিম্ফয়েড অর্গান হিসেবে প্রথমে যে দুটো নাম মনে রাখতে হবে, একটা হচ্ছে অস্থিমজ্জা আর একটা হচ্ছে থাইমাস, বোন ম্যারো এবং থাইমাস গ্ল্যান্ড। তাহলে এই বোন ম্যারো থেকে কি হচ্ছে না, আমাদের বি এবং টি লিম্ফোসাইট গুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে, প্রোডাকশন করতে সাহায্য করছে। তাহলে যেগুলো আমাদের যে লিম্ফয়েড টিস্যু গুলো, লিম্ফোসাইটস এর মধ্যে আমাদের কি জানি, বি আর টি আর লসিকা যে লিম্ফোসাইট তৈরিতে সবার প্রথমে যেখান থেকে তৈরি হবে আর ম্যাচুরেশন হবে, সেগুলো হচ্ছে আমাদের প্রাথমিক লিম্ফয়েড অর্গান। তাহলে বি লিম্ফোসাইট, বি আর টি প্রোডাকশন হবে বোন ম্যারোর মধ্যে, এবং বি লিম্ফোসাইট গুলো ম্যাচুরেশনেও হেল্প করবে। বি লিম্ফোসাইট গুলো ম্যাচুরেশন হয়ে যাবে কোথায়, বোন ম্যারোর মধ্যে, আর থাইমাস গ্ল্যান্ডে গিয়ে হয়ে যাবে আমাদের টি সেল গুলো ম্যাচুরেশন হবে। তাহলে এই যেখানে হচ্ছে কিনা আমাদের যে লিম্ফোসাইট গুলো তৈরি হবে এবং ম্যাচুরেশনের সাইট গুলোকে বলা হচ্ছে আমাদের প্রাথমিক লিম্ফয়েড অর্গান। তাছাড়াও বিভিন্ন যে টনসিল, প্লিহা বা স্প্লিন, লিম্ফ নোড, এখানে যেখানগুলোতে হচ্ছে কিনা আমাদের যে লসিকাটা বাহন হচ্ছে, মানে কি ওখানগুলোতে ট্রান্সফার হচ্ছে এবং ওখানে সঞ্চিত থাকবে, সেগুলো হচ্ছে কিনা আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হিসেবে কাজ করছে। নেক্সট কি বলেছে যে সহজাত অনাক্রম্যতায় অংশগ্রহণ করে। সহজাত অনাক্রম্যতা বা ইনেট ইমিউনিটির পার্ট কি কি, দেহত্বক হবে আমাদের, আর একটা কি হবে ম্যাক্রোফাজ, এটা হচ্ছে সেলুলার ইমিউনিটি, আর সেলুলার বেরিয়ার, এর এটা হয়ে যাবে কি আমাদের অ্যানাটমিক্যাল বেরিয়ার। বাকি এইগুলো হবে না। লোহিত মজ্জা এবং ব্লাস্ট কোষ এগুলো কিন্তু ইনেট ইমিউনিটির পার্ট নয়। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনগুলি এক্সোজেনাস অ্যান্টিজেন। তাহলে এক্সোজেনাস অ্যান্টিজেন, এক্সো কথাটার মানেই হচ্ছে কিনা বাইরে থেকে যেগুলো আমাদের বডিতে প্রবেশ করবে। বাইরে থেকে কোনগুলো প্রবেশ করছে, পরাগরেণু, বিভিন্ন ভেষজ পদার্থ, দূষক পদার্থ, পলিউটেন্ট, এই সমস্ত কিছু কিন্তু আমাদের বডিতে অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। অ্যান্টিজেন মানেই সেটা যে প্যাথোজেন হতে হবে এটার কোনো মানে নেই। বিভিন্ন অ্যান্টিজেন আছে, সেগুলো কিন্তু কিছু প্যাথোজেন হতে পারে, কিছু প্যাথোজেন নাও হতে পারে। অ্যান্টিজেন বডিতে গিয়ে কিন্তু আমাদের অ্যালার্জিক রিয়াকশনও তৈরি করতে পারে, যেই সমস্ত পদার্থগুলো আমাদের বডিতে গিয়ে অনেক সময় কিন্তু হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন তৈরি করছে। কিছু কিছু অ্যান্টিজেনই কিন্তু আবার প্যাথোজেন, যেগুলো আমাদের বডিতে ডিজিজ কন্ডিশন তৈরি করতে পারে। আর এই কার্ডিওলিপিনটা হচ্ছে কিন্তু আমাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডোজেনাস কারণ বলা হচ্ছে, এটা আমাদের যে হার্টের মধ্যে থাকে, মেনলি হার্টের মধ্যে কোথায় থাকবে, মাইটোকন্ড্রিয়াল সেল মেমব্রেনের মধ্যে থাকে, মাইটোকন্ড্রিয়াতে প্রেজেন্ট থাকে কার্ডিওলিপিনটা। তাহলে এটা যেগুলো আমাদের বডির ভেতরে প্রবেশ মানে প্রেজেন্ট থাকছে, সেগুলোকে বলা হবে কি এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে অপশন বি, সি আর ডি কারেক্ট হচ্ছে এখানে। নেক্সট কি বলেছে যে ভাইরাস সংক্রামিত রোগগুলি হলো। তাহলে ভাইরাসের জন্য কোন কোন রোগগুলো হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা হচ্ছে আমাদের ফ্লু ইনফেকশন হচ্ছে কিসের জন্য, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য। এইডসটা হচ্ছে কিসের জন্য, এইচআইভি ভাইরাসের জন্য। আর হামটা হচ্ছে কি মিজেলস ভাইরাসের জন্য। তাহলে এই তিনটেই হচ্ছে কিনা আমাদের ভাইরাস সংক্রমিত রোগ। এ, বি এবং সি কারেক্ট হবে, কিন্তু কলেরাটা হচ্ছে কি আমাদের ভাইরাস সংক্রমিত নয়। তাহলে অপশন ডিটা হচ্ছে না, এ, বি আর সি কারেক্ট হবে। নেক্সট কি বলেছে যে নিম্নলিখিত কোনগুলি রক্ত পরজীবী বা ব্লাড প্যারাসাইট হিসেবে থাকে।
তাহলে ব্লাড প্যারাসাইট হিসেবে কোন কোনগুলো আমাদের বডিতে প্রেজেন্ট থাকছে, একটা হচ্ছে প্লাজমোডিয়াম হবে যেটা ম্যালেরিয়ার জন্য দায়ী, আরেকটা কি হবে ট্রাইপ্যানোজোমা যেটা সিফিলিসের জন্য দায়ী। এগুলো হচ্ছে আমাদের বডিতে ব্লাড প্যারাসাইট হিসেবে প্রেজেন্ট থাকবে এবং এই বডিতে ইনফেকশন তৈরি করতে পারছে। যেমন ট্রাইপ্যানোজোমার জন্য আমাদের বডিতে কি হচ্ছে সিফিলিস দেখা যায়, আর প্লাজমোডিয়ামের যে বিভিন্ন স্পিসিস গুলো কিন্তু ম্যালেরিয়া তৈরি মানে ম্যালেরিয়ার জন্য দায়ী। প্লাজমোডিয়াম এখানে মনে রাখতে হবে পি ফ্যালসিপেরাম যেটা, এই স্পিসিসটা হচ্ছে কিন্তু সব থেকে মারাত্মক। এক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ম্যালেরিয়ার এই স্পিসিসটা আক্রান্ত হলে কিন্তু এটা ফ্যাটাল ডেথ পর্যন্ত হতে পারে। তাহলে এক্ষেত্রে আশা করছি এই কোশ্চেন গুলো সবাইকার অনেকটা ক্লিয়ার হয়েছে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের অনেকগুলোই কোশ্চেন আসবে। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে এবং এই চ্যাপ্টারটা খুবই ভালোভাবে সবাই পড়বে। আর এই যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা ডিসকাস করলাম, এই কোশ্চেনগুলো ছাড়াও আরো ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে এই রিলেটেড টপিক কিন্তু খুব ভালোভাবে সবাই এক্সামে দেখে যাবে। আশা করছি সবাইকার এগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। থ্যাংক ইউ সবাইকে। আমরা আবার নেক্সট দিনে পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো।